যেন অন্তর্বর্তী সরকার নানা জায়গায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এটার আসলে দায় কে? নতুন কাঠামো তৈরি হয়ে যাবে, যখন নতুন একটা অবয়ব তৈরি হয়ে যাবে, তখন তাকে একটা নতুন পোশাক পরিয়ে দিয়ে একটা গুড স্টার্ট করে। যে নওগাঁ 5-এ মনোনয়ন পান, তাহলে পরে ওই এলাকাবাসীর জন্য আপনি কি করতে চান? যে একজন যোগ্য এবং পরিচ্ছন্ন মানুষ সবাই চায়। বিএনপি এবারে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে কিন্তু যুবকদের জন্য বেকার ভাতা চালু করবে। এটি হয়তো আমাদের দেশে অধিকাংশ বেকারই জানেন না। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন মাহবুবুর রহমান ডাবলু ভাই, নওগাঁ সদর 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মাহবুবুর রহমান ডাবলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা জানি যে আপনি একসময় সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। সেই পুলিশ কর্মকর্তা, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনি জানেন যে আজকে পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। সেই পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে আপনাকে একটু জানতে চাই যে এই যে পুলিশের পোশাক পরিবর্তন হলো, এতে কি মানসিকতা বদলাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আসলে দেখেন, আমাদের তো পোশাকের বেশ কয়েকবারই পরিবর্তন হয়েছে অতীতেও। তারই ধারাবাহিকতায় একসময় তো পুলিশের পোশাক খাকি ছিল, তারপরে হাফ প্যান্ট পরতো পুলিশ এক সময়, এরপরে তো হাফ প্যান্টের প্রচলন চলে গেল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে 5ই আগস্টে যে ট্রমার ভিতর দিয়ে পুলিশ সময়টা পার করেছে, এবং 5ই আগস্ট পূর্ববর্তী পুলিশের যেই ভূমিকা একটা সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে, সেগুলোকে বিবেচনায় রেখে পুলিশের সংস্কার করাটা অবশ্যই একটা অত্যাবশ্যকীয় একটি বিষয়। শুধু পুলিশই নয়, এদেশের যে সংস্থাগুলোই গত ফ্যাসিস্ট সরকারকে তাদের নিয়ম নীতি এবং শিষ্টাচারের বাইরে এসে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে যথেষ্ট ভূমিকা রেখে ফ্যাসিজমকে প্রতিষ্ঠায় সাহায্য করেছে, প্রতিটি বিভাগেরই খুবই দ্রুত সংস্কার প্রয়োজন। যেমন বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ বিভাগ। তো যাই হোক, এখন আমরা যদি পুলিশ নিয়ে কথা বলি, তো পোশাক পরিবর্তন এটি হয়তো অনেকে বলবে এটি সংস্কারের তো একটি গুরুত্বপূর্ণ ধাপ। আসলে বিষয়টাকে যদি আমরা এভাবে দেখি, যেটা একটা পুলিশের একটা পোশাক পরিবর্তন হলো, তার মানে পুলিশটিকে দেখতে একটু নতুন রূপে দেখছি, তার চেহারার একটা আমূল পরিবর্তন হলো। গতকালকে যে পুলিশটাকে যে পোশাকে যেভাবে দেখেছি, আজকে আবার নতুনভাবে দেখবো। হয়তো নতুনের মধ্যে একটা নতুনের প্রত্যাশা তখন কিন্তু আরো বাড়বে। আমার গতকালকের প্রত্যাশা আর আজকের নতুনত্বের প্রত্যাশা, দুইয়ের মধ্যে কিন্তু একটা আবার আমি নতুন কিছু পেতে চাইবো। তো নতুন কিছু পেতে চাইলে সর্বাগ্রে আমার ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার ছিল, যে মানুষ আমার কাছ থেকে নতুন কি কি আশা করে। আমার কাছ থেকে মানুষ যেগুলো, মানুষের একদম মৌলিক যে আশাগুলো, একেবারে প্রধানত যে জিনিসগুলো মানুষ চায়, সেটি হলো আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ হবে, আমাদের প্যাটার্ন অফ বিহেভিয়ার এইটা চেঞ্জ হবে, আমাদের প্যাটার্ন অফ ডিউটিস এটা আরো নিবিড় হবে, এবং আমরা যে মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং পাবলিক ফ্রেন্ডলি যে সার্ভিসের কথা আমরা বলি, সেটার একটা দৃশ্যমান একটা পরিবর্তন তাদের প্যাটার্ন, মানে তাদের ওয়ার্কিং প্যাটার্ন প্রসেসের মধ্যে দিয়ে সেটা পরিলক্ষিত হবে। এর সাথে যেগুলো আছে, যেমন মনে করেন যে পুলিশের যে পেট্রোল গাড়ি, পুলিশের যে অফিসের যে কাঠামো, বিশেষ করে আমরা পুলিশ বলতেই কিন্তু আমরা কোন পুলিশটাকে বুঝি, আমরা ওই পুলিশটা বুঝি যে পুলিশটা জনগণকে ডিরেক্ট সেবা দেয়, মানে আপনার থানা পুলিশ বা ট্রাফিক পুলিশ। তো তাদের যে অবকাঠামোগত পরিবর্তন, তাদের যানবাহনের পরিবর্তন, এগুলোর পরে কিন্তু পোশাকের পরিবর্তন। যদি আপনি এগুলোর পরিবর্তন না করে একজনকে নতুন পোশাক পরে যদি আবার বাইসাইকেলে তুলে দেন, তাহলে কেমন লাগবে দেখতে? একজনকে নতুন পোশাক পরে যদি ভাঙা মোটরসাইকেলে দেন, সেম থিং। ভাঙা নরবরে একটা যদি তাকে যদি পিকআপে তুলে দেন, সেই আগের মতনই পিছনে রাইফেল নিয়ে ঝিমাচ্ছে, তো নিশ্চয়ই এটি দেখতে সুখকর হবে না, বা এই পরিবর্তনের কোনো সুফল আমরা বাস্তবিক দেখতে পাবো না। তো এখানে সর্বাগ্রে যেটি প্রয়োজন ছিল আমার দৃষ্টিকোণ থেকে, আমি মনে করি যে এটি যারা করেছেন তারা হয়তো ভেবেছেন যে একটা নতুন কিছু তো হলো, নতুন কিছু হলো, নতুন দিয়ে তো কিছু একটা সংস্কারের যাত্রা শুরু করলাম। এটা এক ধরনের লোক দেখানোর সংস্কার, এটা কোনো এটার কোনো মানে কোনো ব্যবহারিক সংস্কার আমি এটাকে এখনো বলবো না। আমাদের আসলে দেখতে হবে কি, যে
যদি এই পোশাকটা, যে পোশাকটা পুলিশ আজকে এই মুহূর্ত পর্যন্ত পরিধান করে আছে, এই পোশাকটি যদি খুব বেশি অপবিত্র হতো, বা এই পোশাকটি যদি খুব বেশি মানে জনগণের দ্বারা যদি খুব একটা আকৃষ্ট না হতো, গৃহীত না হতো, তাহলে আপনি পোশাক পরিবর্তনটাকে মনে করতাম যে সর্বাগ্রে জরুরি। যে পোশাকটির উপরেই মানুষের একটি তীব্র ঘৃণা জন্মে গেছে, বা একটা মানুষ দেখতে চায় না এটা আর, তাহলে এটা জরুরি ছিল। কিন্তু আসলে কি তাই বলেন? 5ই আগস্টে আমাদের এতগুলো বাংলাদেশে একটা পট পরিবর্তন হলো। তার পূর্বে আমাদের 2000 শহীদ ছাত্র জনতা, তারা অকাতরে প্রাণ দিল একটা ফ্যাসিস্টের নির্মম নিষ্ঠুরতার শিকার হলো, যেটি অধিকাংশই হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়াবাড়ির কারণে হয়েছে, দলীয় ক্যাডারদের কারণেও হয়েছে। পাশাপাশি আবার দেখবেন কিন্তু এই জনতার রোষের কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছে। এবং যারা নিহত হয়েছে তারা কি সত্যিকার অর্থে অপরাধী ছিল, তারা কি সত্যিকার অর্থেই কি দোষী ছিল, এটি কিন্তু এই জাতি দেখেনি। গত 1 বছর 1.5 বছর পার হয়ে গেল, তাদেরও তো পরিবার আছে, তারাও তো এই দেশকে সেবা দেয়। তো তাদের এই বিষয়টি কি আমাদের সংস্কার কমিটি তারা কি একবারও দেখেছে? তারা কি চিন্তা করেছে যে এই জায়গাতে তাদের কি ভূমিকাটা হওয়া উচিত ছিল? কয়টা পুলিশ হত্যায় কি মামলা হলো, কি তার মানে হলো? হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই আমাদের পুলিশ বাহিনীর বাড়াবাড়ি এবং লাঠিয়াল বাহিনী হিসাবে আবির্ভূত হওয়া, এটা একটা জনরোষের কারণ আছে। কিন্তু জনরোষের পাশাপাশি কিন্তু কিছু কিছু কিন্তু বিচ্ছিন্ন ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে, এবং সেটিও ঘটিয়েছে আমি মনে করি যে তৎকালীন কিছু অতি উচ্ছৃঙ্খল লোকজন, যাতেও কিন্তু আবার আপনার ইন্ধন দিয়েছে ফ্যাসিজমের বা ফ্যাসিস্টেরই লোকজন। তো এটিকে তো নেওয়া হয়নি। তাহলে এখন ওই পুলিশের একদিকে যেমন আমি আসছি আপনার কাছে, একদিকে যেমন তাদের মোরাল নষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বুস্ট আপ হয়েছে এই 1.5 বছর। কারণ আমরা দেখেছি যে যখন 5ই আগস্টের পরে কিছুদিন পুলিশ কাজ করতে পারেনি সঙ্গত কারণে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপক চাহিদা পুলিশের। আপনি বলছিলেন যে পুলিশের যে মোরালিটি ভেঙে পড়েছিল, সেটা ফিরিয়ে আনতে আসলে পোশাক না, দরকার আসলে মানসিক ভাবে তাদেরকে নানা ধরনের আনুষাঙ্গিক বিষয়গুলো পরিবর্তন করার। আপনি বলছিলেন যে পোশাক, এই শুধু সংস্কারটা আসলে কত দূর হয়েছে, শুধু যে সাধারণ বিচারের কথা বলছিলেন, এটা দিয়ে আবার আমরা একটু আমি আমার লাস্ট ইয়েটা ছিল এরকম যে 5ই আগস্টের পরে যখন একটা শূন্যতা, যে পুলিশ মাঠে কাজ করছে না, তখন কিন্তু আমরা পাড়া মহল্লায় আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষ কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। কিছু কিছু ললেসনেসের ঘটনা ঘটেছে, সেই সময় কিন্তু মানুষের মধ্যে দ্রুত পুলিশকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যার জন্য যখনই পুলিশ আবার মাঠে দ্রুত ব্যাক করেছে, কাজে ফিরেছে, মানুষ কিন্তু ওয়েলকাম করেছে। সেই ওয়েলকাম করার ধারাবাহিকতায় কিন্তু আজকে এতটা দিন চলে গেল, 1.5 বছর প্রায় চলছে এই সরকারের। তো এর মধ্যে কিন্তু এই পুলিশের পোশাক নিয়ে কোনো কোশ্চেন আসে নাই। মানুষ কিন্তু প্রশ্ন তুলেনি যে আমরা পুলিশের পোশাক দেখি, এই পোশাক অ্যাকসেপ্টেড, এই পোশাক অ্যাকসেপ্টেড। আপনি এখন এই পোশাকটাকে রেখে, আমার ধারণা, এটা আমার কথা বলছি যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, এই পোশাকটিকে রেখে আগে পুলিশের মূল পরিবর্তনগুলো যদি যেগুলো প্রয়োজন সেগুলো করার পরে যখন একটা নতুন কাঠামো তৈরি হয়ে যাবে, যখন নতুন একটা অবয়ব তৈরি হয়ে যাবে, তখন তাকে একটা নতুন পোশাক পরিয়ে দিয়ে একটা গুড স্টার্ট করেন, তাহলে এটা অল টুগেদার একটা ভালো একটা ভূমিকা রাখবে। এখন আপনি শুধু এদিকে পরিষ্কার করলেন, বাকি সব নোংরা থাকলো, তো আপনি তো তাহলে তো এটা তো একটা সুপারফিশিয়াল একটা ওয়ার্ক হয়ে গেল। এই ওয়ার্কটার তো ফল ইনস্ট্যান্ট পাবে না, মাঝখান থেকে হয়তো ওই যে আপনাদের একখানে শিরোনাম দেখলাম যে প্রায় 150 কোটি টাকা খরচ করে করা হচ্ছে। 150 কোটি টাকা দিয়ে মানুষের উপকার করার জন্য আমরা পুলিশের পেট্রোল গাড়ি কিনতে পারতাম, আমরা পুলিশের মোটরসাইকেল কিনতে পারতাম, তাতে করে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হতো। কিন্তু এখন এই পোশাকটি পরিবর্তনের মাধ্যমে মানুষের আশু কি উপকার হবে, এটি তো আপনিও বুঝছেন, আমিও বুঝতে পারছি যে গতকালকে পুলিশ যে সার্ভিসটি দিয়েছে, আজকে থেকেও পুলিশ ওই সার্ভিসটিই দেবে, তার কোনো ব্যতিক্রমও হবে না, কোনো পরিবর্তনও হবে না। কিন্তু যদি লজিস্টিক যদি দিতে পারতাম, যে লজিস্টিকগুলো পুলিশকে মানুষের সেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করে, ডেফিনেটলি এইটা মানুষ মনে রাখতো যে এই সরকার ক্ষমতায় এসে দ্রুত 150 কোটি টাকা খরচ করে পুলিশকে কিছু আশু লজিস্টিক সাপোর্ট দিয়েছে, যে সাপোর্টগুলোর কারণে মানুষ আরো ভালো বেটার সার্ভিসটা পাওয়া শুরু করে। আমরা জানি যে পুলিশের যদি সুযোগ সুবিধা বাড়ানো যেত, তাহলে পরে কিন্তু এই যে আজকে যে আপনি যেটা বললেন পোশাক পরিবর্তন না করে যদি আজকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেত, তাহলে হয়তো আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও দেখতে পেতাম না। আমরা আরেকটা জিনিস জানতে চাই যে নির্বাচন যতই সামনে দ্রুত এগিয়ে আসছে, এই তত্ত্বাবধায়ক এই যে আপনি জানেন অন্তর্বর্তী সরকার
সরকার নানা জায়গায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যদি আপনি দেখেন খুন সহ নানা ধরনের এই মারামারি, নানা ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। এটার আসলে দায় কে? নির্বাচনকে কেন্দ্র করে একটা, তার আগে ধরেন যে একটা যে মানে হয় কি, যখন একটা নির্বাচন হয়ে যায় তখন নির্বাচিত সরকার থাকে, সে নির্বাচিত সরকারের তখন কমিটমেন্ট থাকে, তখন প্রশাসন এবং সবগুলো তার কমিটমেন্টের সঙ্গে ম্যাচ করে কাজ করে। আর যখন এরকম একটা সরকার যদি একটু নমনীয় থাকে এবং সে সরকারের যখন স্টেক অনেকগুলো থাকে, তো তখন এই সমাজে একটা অস্থিরতা তৈরি হয়, একটা ললেসনেস থাকে। তো এইখানে ধরেন আমরা মব জাস্টিস দেখেছি এই গত 1-1.5 বছরে। বিভিন্ন মব জাস্টিসের কারণে আমাদের প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারে নাই। আমার জানা মতে এখন যে সমস্ত রাজনৈতিক দল, অবশ্যই আমি মানে বিএনপির কথা বলবো না, যার কারণ যে বিএনপির এরকম মব জাস্টিস করার মতন খুব একটা কোনো উদাহরণ কেউ দেখতে পায়নি, বাট বিএনপির বাইরে আর যে দলগুলো আছে তার মধ্যে অধিকাংশই কিন্তু মব জাস্টিসের সঙ্গে তারা জড়িত। এবং ফলে হয়েছে কি, থানায় গিয়ে প্রেশার দিয়েছে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটাকে ছাড়তে হবে, এটাকে ধরতে হবে। এই জিনিসগুলো তো আরো বেশি ক্ষতি। আমাদের মনে হয় যে এই যে মব জাস্টিসই মূলত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ। আমরা বলছিলাম যে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে। আপনি বলছিলেন যে পুলিশ সংস্কারটা আসলে কি, মানে এটাতে কি পেল আসলে দেশ? বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা পুলিশ সংস্কার বিষয়ক কমিটি করেছেন। তো সেই কমিটি যদি আপনি স্ট্রাকচারটা দেখেন, সেখানে দেখবেন যে এখানে পুলিশের লোকই নাই, এখানে সব আমলা দিয়ে ভর্তি, সব সচিব অমুক তমুক সবই আপনার মানে সচিব এবং আমলা দিয়ে সব ভর্তি। আর বোধহয় পুলিশের একজন বা দুজন ছিলেন, এবং যাদের ভয়েস যে খুব একটা নেওয়া হয়েছে। এবং ফাইনালি পুলিশ বাহিনীরও যে সাজেশন বা যে সুপারিশ ছিল সেগুলোও যে তারা আমলে নিয়েছেন তা নেন নাই। তারা তাদের মতনই মন গড়া কাজ করেছেন বা করে চলেছেন, যেটুকু আমরা জানি। আসলে এই সংস্কারটা আমার মনে হয় এটি কোনো আমাদের মানে দেশ গঠনে পুলিশকে জনগণের কাছে প্রেজেন্টেবল হিসেবে উপস্থাপন করার জন্য যে মূল যে সমস্যাগুলো আছে সেই গভীরে যদি আপনি পেশাদার লোকের বক্তব্য না নেন, যারা ভুক্তভোগী তাদের দিয়ে যদি কমিটি না আসে, আপনি যদি আপনি স্বাস্থ্য কি বলে সংস্কার কমিটি দেখেন, দেখবেন ফুল অফ ডক্টরস সেই বডিতে রয়েছে। তাহলে পুলিশে কেন আমার লোকই থাকবে না কেন সব, সেটা হেরো কেন একজন সচিবকে হতে হবে? এটা একটা আমলাতান্ত্রিক একটা হলো মানসিকতা। এই মানসিকতা থেকে বের না হলে আপনি এই পুলিশকে কোনোদিনই আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন পুলিশ হিসেবে দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে। পুলিশ সংস্কার নিয়ে দীর্ঘক্ষণ আমরা জানতে পারলাম। আমরা আরেকটা বিষয় জানতে চাই, যে সেই বিষয়টা হলো যে আমরা জানি আপনি এই পুলিশ সদস্য হিসেবে অবসর নেওয়ার পর থেকেই আপনি এলাকায় নানা রকম কাজ করছেন, বিশেষ করে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, জাতীয় রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। নওগাঁ সদর 5 আসনে বিএনপির মনোনয়ন চান আপনি। আমার প্রশ্নটা হলো এরকম, যদি আপনি যদি নওগাঁ 5-এ মনোনয়ন পান, তাহলে পরে ওই এলাকাবাসীর জন্য আপনি কি করতে চান? দেখেন, আমার দীর্ঘদিনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা। আমি একটি ছাত্র সংগঠনকে প্রতিষ্ঠিত করি, নওগাঁ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আমি কলেজের নির্বাচিত ভিপি। এবং তারপরে 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় এসে সর্বপ্রথম যে পুলিশ কর্মকর্তাটিকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেন সেটি আমি 2006 পর্যন্ত আমি শেষ চাকরি করেছি। 7 থেকেই সাসপেন্ডেড এবং তারপরে 2010-এ গিয়ে ফাইনালি টার্মিনেটেড। তো আমি এরপর থেকে আবার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যখন আমি একদমই চাকরি থেকে আমাকে অবসর দেওয়া হলো, জাতীয় পর্যায়ে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকি। তো এখন আমি নওগাঁ সদর 5-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমাদের মূল কমিটমেন্টটাই তো হলো জনগণের সেবা করা, জনগণের জনবান্ধব কাজগুলো করা। তবে মনে রাখতে হবে যে একজন সংসদ সদস্যের দায়িত্ব শুধু তার এলাকার উপরে থাকে না, তার গোটা দেশের আইন প্রণয়নের উপরে থাকে। তো আমি সে জায়গাতে মনে করি যে একজন যোগ্য এবং পরিচ্ছন্ন মানুষ সবাই চায়, একজন যোগ্য লোক পরিচ্ছন্ন লোককে মানুষ তাদের নতুন হিসাবে দেখতে চায় এবং সবাই পরিবর্তনে বিশ্বাসী এবং সকলেই মনে করে যে যদি এখানে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে যদি ভালো কিছু পাওয়া যায় তবে নিশ্চয়ই তার দ্বারা অধিক সেবা এবং অধিক কোয়ালিটি সার্ভিস পাওয়া সম্ভব হবে। অবশ্যই নওগাঁর অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এগুলো তো থাকবে, আমার সর্বাগ্রে আমার প্রাধান্য থাকবে। এবং তার পাশাপাশি আমাদের যে সমাজ গঠনে আমাদের যেই তরুণদেরকে কর্মমুখী করা, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত এবং উপস্থাপিত 31 দফার কিন্তু একটি গুরুত্বপূর্ণ দফাতে বলা হয়েছে যে
বিএনপি প্রথমবারের মতো বিএনপি এবারে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে কিন্তু যুবকদের জন্য বেকার ভাতা চালু করবে। এটি হয়তো আমাদের দেশে অধিকাংশ বেকারই জানেন না যে একটা বেকার ভাতা চালু করা মানে সে তার পরিবারের থেকে কতটা, সে পরিবারের যে একটা যে বার্ডেন হয়ে আছে কতটা সে লাঘব পাবে নিজেকে। এই ভাতা দিয়ে সে নিজেকে আরো কারিগরি শিক্ষায় শিক্ষিত করে খুব দ্রুত সে আবার কর্মমুখী হতে পারবে। এছাড়াও অনেক কর্মমুখী পরিকল্পনা বিএনপি যুগোপযোগী সেগুলো গ্রহণ করেছে। আমরা যেহেতু নওগাঁ এটি কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের এখন সবচেয়ে অধিক চাউল উৎপন্ন হয় নওগাঁয়, আমেও নওগাঁ এখন 1 নম্বর উৎপাদনে। তো কৃষি নির্ভর দেশে এলাকায় ডেফিনেটলি আমরা বহু কর্মের ব্যবস্থা করতে পারবো, কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারবো এবং আমরা নওগাঁ সহ সারা দেশের উন্নয়নের জন্য আমি যথেষ্ট আত্মপ্রত্যয়ী যে যদি আমার দল উপযুক্ত বিবেচনা করে নিশ্চয়ই আমার প্রশাসনিক, রাজনৈতিক এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি জনমুখী সেবা দেওয়ার জন্য আমি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান ডাবলু ভাই, আপনাকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আপনি যে আমরা প্রত্যাশা রাখি যে আপনি আপনার এলাকার উন্নয়ন করবেন, সেই সাথে আপনার যে এলাকাটাকে জাতীয় পর্যায়ে আপনার অবস্থান তুলে ধরবেন, সেটাও আমরা প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আপনাদেরকে সংবাদ বিশ্লেষণে এখানেই শেষ করছি। যদি কোনো অংশ মিস করে থাকেন তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।